আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সীমান্ত এলাকায় সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা ও আফগানিস্তানের ২ শতাধিক যোদ্ধা নিহত, ২১টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা, গ্রেপ্তার হলে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরের বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি, অনেকে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনে সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও আফগান তালেবান বাহিনীর মধ্যে সংঘাতে পাকিস্তানের ৫৮ এবং আফগানিস্তানের ২ শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। আফগানিস্তানের ২১টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। বেশ কিছুদিন ধরে বাকযুদ্ধের পর এবার সীমান্ত সংঘাতে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান। আফগান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার জবাবে শনিবার রাতে পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। সীমান্তে নিরাপত্তা চৌকি ধ্বংসসহ বহু পাকিস্তানি সৈন্য হতাহতের দাবি করেছে আফগানিস্তান। আফগান সরকারের মুখপাত্র স্বীকার করেন, শতাধিক আফগান সেনাও প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত সংঘাতে ২ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না, প্রতিটি উস্কানির শক্ত জবাব দেয়া হবে। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। তবে তা অস্বীকার করে পাকিস্তানের পাল্টা অভিযোগ, আফগান প্রশাসনের আশ্রয় থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP যোদ্ধারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। আমিনা রহমান শক্তি, চ্যানেল আই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ৮০,০০০ সদস্য মোতায়েন থাকবে। রফিকুল বাশার জানাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা প্রচলিত কারাগারে আছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন অনুযায়ী সব হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। ৩ ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি
জোরদার করা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেফতার করা হলে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বিধান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তাদের গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1। এ মামলায় শেখ হাসিনা ছাড়া 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন 28 কার্যদিবসে ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 54 জন। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ আবু সাইদের পিতাও সাক্ষ্য দিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রোকেবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার বেলা 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, PR পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, যারা এ নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেকে 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। আরও জানাচ্ছেন রাহুল রায়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা। জোট নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। PR পদ্ধতি নিয়ে আবারও দলের অবস্থান তুলে ধরেন তিনি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে PR পদ্ধতি বোঝেন? আছেন নাকি? বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং নিজেদের জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। PR পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। নানা ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। মির্জা ফখরুল বলেছেন, দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সবাইকে কাজে লাগাতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে একাধিক জরিপ হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন সিনিয়র নেতারা। প্রার্থী বাছে এলাকায় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং অতীত কর্মকাণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আক্তার হোসেন জানাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখনো মনোনয়ন ঘোষণা না করলেও প্রস্তুতি এবং একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরেই চালাচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে।
জেলা ও বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ছাড়াও অঞ্চল ভিত্তিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্যরা। কনস্টিটিউয়েন্সি বেস যারা আগ্রহী আছে এটার মধ্যে জরিপ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানের একটা উইং আছে, ওনারা জরিপ করছেন। আমাদের প্রত্যেক বিভাগেরই আমাদের সাংগঠনিক টিম আছে। প্রক্রিয়াটা চলমান। এই প্রক্রিয়াটা একদিনে হয় না। একটা ইলেকশনের জাস্ট 1.5 মাস আগে প্রার্থী চুজ করে ফেলবেন তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দোজ হু আর ইন দ্য ফিল্ড ফর লাস্ট 17 ইয়ার্স। তবে এখনই কিছু চূড়ান্ত নয় জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ড। জনগণের ভালোবাসা অর্জন করে যে মানুষটি ওই এলাকার জন্য সবচেয়ে সর্বোত্তম হবে, বর্তমানে এই পরিবর্তনশীল বাংলাদেশের আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো জনগণের আস্থা অর্জনের সক্ষমতা যাদের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তাদেরকেই চুজ করবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বক্তব্যে বলেছেন। নতুন প্রজন্মের সেন্টিমেন্ট ও জুলাই সনদের আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার প্রস্তুতের কাজ চলছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। সে সময় কয়েকজনকে আটক করা হয়। দাবি আদায়ে সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। দাবির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শাকির আদনান জানাচ্ছেন। 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম। যখন আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আছে। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সেখানে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না। যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি আদায়ে সারা দেশের প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত শিবিরের সব আসামি খালাস পেয়েছে। রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এ রায় দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতেমা বলেন, মামলায় 105 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে 5-6 জন মারা গেছেন। তবে সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি। ফলে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ ম্যানহোলে পাওয়া যায়। এই ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মৌমাছি ও প্রজাপতি সহ সকল প্রাণবৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের চতুর্থ দিনে নীতি প্রণয়ন, কৃষি ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহেদ রনি জানাচ্ছেন। অগ্রযাত্রার নামে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ধ্বংস যেমন হয়েছে, তেমনি ভোগবাদী উৎপাদনে বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণের মাত্রা। এর বিপরীতে অসংখ্য প্রাণবৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি বিপন্নের হুমকিতে হাজারো জীববৈচিত্র্য। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের চতুর্থ দিনে হালনাগাদ ইউরোপিয়ান রেড লিস্টে উঠে আসে গত 5 বছরে প্রায় 20% প্রজাতির সংরক্ষণ অবস্থার অবনতির চিত্র। বিশ্লেষণ বলছে ইউরোপের প্রায় 14,669টি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রায় 19% প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। পরিস্থিতি উন্নয়নে 2030 সালের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে খাদ্যাভ্যাস ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। From this, we're hoping that this will encourage countries to move towards achieving the targets of the Global Biodiversity Framework, particularly Target 4, where we want to halt extinction by the year 2030. Conservation is focused on ecosystems, but we also need to focus on the rest of the world, including agriculture. The way we produce food has a big impact on nature. We need to minimize that impact while also feeding the world. ভোগবাদী সংস্কৃতির বিপরীতে চাহিদা অনুযায়ী উৎপাদনেই বিপন্ন সভ্যতা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলছেন পরিবেশবাদীরা। রেড লিস্ট নিয়ে কিন্তু IUCN সারা পৃথিবীতেই কাজ করছে এবং বাংলাদেশেও কাজ করছে। যেসব স্পিসিস হারিয়ে যাচ্ছে কিংবা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এই স্পিসিসগুলো যদি হারিয়ে যায় আমাদের নেচার থেকে, তাহলে কিন্তু সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে এগ্রিকালচারাল যে প্রোডাকশনগুলো করছি, সব কিছুই কি আমাদের জন্য ভালো কিনা, সব কিছুই কি আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। মিটের কনজাম্পশন একটা বিশাল একটা কনজাম্পশন, এখান থেকে কিন্তু একটা বিশাল কার্বন ইমিশন হচ্ছে। প্লাস আমাদের এই ফুডের যে হ্যাবিট, এই হ্যাবিটটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে কিন্তু ওই কমন সেন্সটা থাকা উচিত যে আমরা কি করলে তার আফটার এফেক্ট কি হবে। মূল কথাই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কনজারভেশনকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের জীবনধারার অনেক পরিবর্তন আনতে হবে। কংগ্রেসে যোগ দিয়ে ভারত প্রথমবারের মতো নিজস্ব জাতীয় রেড লিস্ট প্রণয়নের ঘোষণা দিয়েছে, যার আওতায় 2030 সালের মধ্যে 11,000 প্রজাতির পরিস্থিতি হালনাগাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। মা ইলিশ রক্ষায় মেঘনা, পদ্মা নদী সহ বিভিন্ন নদী ও উপকূল জুড়ে বিমান বাহিনীর কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে তা শনাক্ত করে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিমান বাহিনী বলছে, ধারাবাহিক সমন্বিত অভিযানে কমবে অবৈধভাবে মা ইলিশ ও জাটকা শিকার। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাতের অন্ধকার নামতেই নদীর বুকে হেলিকপ্টারের সার্চ লাইটে খোঁজা হচ্ছে অবৈধ ফিশিং বোট। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা, পদ্মা নদীসহ উপকূল জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। মাছ ধরার অবৈধ ট্রলার বা জেলেদের শনাক্ত করলেই হেলিকপ্টার থেকে রেডিও সংকেতে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ডকে। জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ও ট্রলার। দেশের জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী। বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। কিছু বোট পেয়েছি আমরা, ওই যে জায়গাতে বোটগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি
এগুলো এখন কনসার্ন যারা কোস্টগার্ড যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা জানিয়ে দেবে সাবস্টেশন যে আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। সরকারের আদেশ অনুযায়ী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। গত বছর অভিযান পরিচালনা হওয়ার ফলে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, মা ইলিশ ও জাটকা রক্ষায় চলছে এমন সমন্বিত অভিযান। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী। অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এবার আর আগের মতো নির্বাচন হবে না। আসন্ন নির্বাচন হবে পরিচ্ছন্ন এবং সবার দৃষ্টিগোচরে। প্রতীক ইস্যুতে এনসিপি নির্বাচনে বাধা সৃষ্টি করবে না বলেও আশা করেন সিইসি। চট্টগ্রামে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, প্রতীক তালিকায় শাপলা না থাকায় সেটি দেয়া যাচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সমস্যা উল্লেখ করে সিইসি বলেন, এআই এর 50% সোর্স শনাক্ত করা যায় না। নির্বাচন কমিশন ইন্টারনেট বন্ধের পক্ষে নয়, কমিশন চায় তথ্য প্রভাব বজায় থাকুক। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও অন্যরা। ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। চট্টগ্রামে 24,61,000 শিশুকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এছাড়া চন্দনপুরা গুলেজার বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নরসিংদীতে দুটি সচল কারখানা, সার কারখানা ভেঙে একটি করায় বিগত আওয়ামী সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে নতুন সার কারখানা তৈরির প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে এক করেছে। নরসিংদীর পলাশে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দূর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান মঈন খান। ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার ও অন্যরা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর হওয়ার পর গাজায় ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন গাজাবাসী। হামাসের হাতে জিম্মিদের মুক্তির অপেক্ষায় থাকা লাখো ইসরায়েলি তেল আবিবে সমাবেশ করেছেন। গাজা যুদ্ধ অবসানের স্থায়ী চুক্তির লক্ষ্যে মিশরের শর্ম আল শেখে শান্তি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20 দেশের নেতারা। এদিকে জাতিসংঘের মতে গাজার প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। UNRWA জানিয়েছে গাজাবাসীর জন্য ত্রাণবাহী 6,000 ট্রাক প্রস্তুত রয়েছে। গাজায় প্রবেশের সব পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নেট দুনিয়ায় প্রকাশ পেল এনামুল করিম নির্ঝরের গানের নতুন অ্যালবাম বুঝলাম। নির্ঝরের কথা সুরে অ্যালবামের ব্লুজ ঘরানার 4টি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল, মাশা, দোলা ও অন্তরা। সঙ্গীত সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনমান উন্নয়নে CSR এবং ISR প্রকল্পের সমন্বয়ে অ্যালবামটি করেছে গানশালা। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন
অটোমানাল মন। গানশালার EKNC ইউটিউব প্ল্যাটফর্মে গানগুলো উপভোগ করছেন দর্শক। এবারে কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল ধানের দাপটে টিকতে না পেরে ঠাকুরগাঁয়ে বিলুপ্তির পথে স্থানীয় 27টি আদি জাতের ধান। এসব ধানের বীজ এখন ঠাঁই পেয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সংরক্ষণাগারে, যা কালের সাক্ষী হয়ে নীরবে জানান দিচ্ছে হারানো ঐতিহ্যের কথা। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক। ভারী যানবাহনের চাপে সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 81 পয়েন্ট কমে 5202 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 542 কোটি 55 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি 37 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 311টির, অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দাম। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। সে সময় জনবহুল এলাকায় স্থায়ীভাবে প্রশিক্ষণ, বিমান উড্ডয়নের বন্ধের দাবি জানান বক্তারা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাইলস্টোন ক্যাম্পাসে বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বৃক্ষরোপণ কর্মসূচি। রোপণ করা হয় 1600 প্রজাতির 173টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। দুর্ঘটনায় প্রাণ হারানো সহপাঠীদের স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা। যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের সহপাঠীদের, ওদের স্মৃতিটা সবসময় থাকবে আমাদের পাশে। যারা যারা নাই আর আমাদের মাঝে, তারা এই গাছের মাধ্যমে আর কি আমাদের মাঝে আছে। আজকের দিনটা আমাদের জন্য একটু মেমোরেবল হয়ে থাকবে। গাছের মাধ্যমে হলো গ্লোবাল ওয়ার্মিং একটু কমে। আয়োজনের মধ্য দিয়ে নিহতরা সবার মাঝে সজীব হয়ে থাকবেন বলে মন্তব্য বক্তাদের। আশা করি যে আমরা যাদের স্মৃতিতে এই কাজটা করব, সেই স্মৃতিটা সত্যি আমরা সেই গাছগুলো দিয়ে ধরে রাখতে পারবো। তোমাদের এই বন্ধুদের স্মরণে সেই বৃক্ষগুলো একদিন শাখা প্রশাখা ছড়িয়ে, শেকড় থেকে রস নিয়ে পৃথিবীতে শুদ্ধ বায়ু ছড়িয়ে দিবে। তোমাদের যে বন্ধু বান্ধব যারা হারিয়ে গেছে, তাদের তো ফিরে পাওয়া যাবে না। আমরা তাদের জন্য দোয়া করি অন্তর থেকে। ভাই বোনদেরকে হারিয়েছো, তোমাদের দায়িত্ব এই গাছগুলোর পরিচর্যা করা। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ছিলেন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল। সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দলগুলো আলাদাভাবে স্মারকলিপি দেয়। তারা বলছেন, দাবি আদায় না হলে আরও জোরালো কর্মসূচি দেওয়া হবে। জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই। চট্টগ্রামে 500 বছরের পুরনো আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন করতে পুনর্নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, সরকার এবং মুসল্লিদের সহায়তায় 300 কোটি টাকারও বেশি ব্যয়ে মসজিদটি নববীর আদলে করা হবে। পুনর্নির্মিত মসজিদে একসাথে 14,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও
সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও অন্যরা। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার ৮ম বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। শুক্রবার কুইন্সের একটি অভিজাত হলে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা আগামী দিনে পুলিশ বিভাগ ছাড়াও নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ সেক্টরে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে রশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার অনুষ্ঠানে বাংলাদেশি পুলিশ সদস্যরা মতবিনিময় করেন। প্রবাসে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সভাপতি এরশাদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ অব পুলিশ জেসিকা চিজ। Bangladeshi American community for this recognition and for bringing us together. You see the living proof of how deeply the Bangladeshi American community has been woven into. Following his death, the police commissioner Jessica Tisch posthumously promoted him to the rank of detective first grade. নিউ ইয়র্কে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশিদের ভূমিকা আগামী দিনে আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। That has been one of the pleasures over the course of this campaign. And so to those that have become old friends, it is lovely to see you, and to those for whom tonight is the first night I have this opportunity, it is a privilege. নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারদের অবদান তুলে ধরা হয় অনুষ্ঠানে। বিশেষভাবে স্মরণ করা হয় আততায়ীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণে ৪৮তম বিশেষ বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে চিকিৎসক প্রতিনিধিরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আরও ৩,০০০ শূন্য পদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগের সরকারের মতো আচরণ পরিবর্তন না করলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার কাজী মনিরুজ্জামান মনির সহ অন্যরাও উপস্থিত ছিলেন। আমি আজকের এই সভা থেকে এইটা দাবি করছি, এই এক পৃষ্ঠায় এখানকার উদ্যোক্তারা যেগুলো লিখেছে এটার উপরে তাদের জবাব দিতে হবে। দায়িত্বে যেহেতু আছেন, জবাব দেওয়ার দায়িত্ব কেন দেওয়া হলো না? যে কোনো মূল্যে দেশে উচ্চশিক্ষার প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ১০ দফা উত্থাপন করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু। বক্তৃতা করেন সাবেক ভিপি মীর নওয়াজ আলী নওয়াজ, হারুনুর রশিদ হারুন, সাবেক জিএস এম জাভেদ সহ ৯০ দশকের ছাত্র নেতারা। ৭টি বড় সরকারি কলেজ একীভূত করে সরকার যে নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে তার তীব্র আপত্তি জানিয়ে নেতারা বলেন, হাইব্রিড কাঠামো বাতিল করে ১,৭০,০০০ শিক্ষার্থীকে বাঁচাতে হবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ অংশীজনদের হতাশ করেছে। অধ্যাদেশ বাতিল এবং ঢাকা কলেজের স্বকীয়তা সংরক্ষণে সরকারকে ৪ দিনের সময় দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। এর মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা। চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তুজার মা নূরজাহান বেগমের প্রথম জানাজার নামাজ হয়েছে বর্ধিত পল্লবী আফতাবউদ্দিন মাদ্রাসা জামে মসজিদে। পরে মরহুমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়। নূরজাহান বেগম শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
নূরজাহান বেগমের তৃতীয় সন্তান রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব হিসেবে কাঠমান্ডুতে কর্মরত আছেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্ত এলাকায় সংঘাতে পাকিস্তানের 58 সেনা, আফগানিস্তানের 2 শতাধিক যোদ্ধা নিহত, 21টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা, গ্রেপ্তার হলে 24 ঘণ্টার মধ্যে হাজিরের বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি, অনেকে 71-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান, IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনে সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।